আমরা স্টার্ট করলাম। আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছি। আমাদের প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের জুম মিটিং এ প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আমরা একটা উৎসব মুখর নির্বাচনের পর আমরা প্রথম এই জুম মিটিং এ আবার প্রত্যেকে একত্রিত হলাম। আজকে আমাদের সেকেন্ড ক্লাস আমাদের প্রত্যেকের জন্য আমাদের প্রত্যেকের জন্য আমরা একটু আমি সবসময় যেটা বলি, যেই জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে সেগুলো নোট করবেন। আজকে আমাদের সাবজেক্টটাই হচ্ছে আমরা কিভাবে আমাদের পরিবারের টাকাগুলো সেভ করব। আমরা ডাক্তারের কাছে না গিয়ে ঔষধ না খেয়ে আমরা মৃত্যুর আগ দিন পর্যন্ত কিভাবে সুস্থ থাকবো সেই সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের দেশের স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান হচ্ছে কেন এই সাবজেক্টটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা সারা জীবনে যা ইনকাম করব এর 70% টাকা ডায়াগনস্টিক সেন্টার এবং ড্রাগস কে আমাদের দিয়ে দিতে হবে। মাত্র 30% টাকা আমরা আমাদের পরিশ্রমের টাকা আমরা ভোগ করতে পারবো। তো এই টাকাগুলো আমরা কিভাবে সেভ করবো এবং আমরা আমাদের পরিবার নিয়ে কিভাবে মৃত্যুর আগ দিন পর্যন্ত সুস্থ থাকতে পারি, আমরা সেই বিষয়টা নিয়ে আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব। আমি প্রথম স্লাইডে যে জিনিসটা দেখাচ্ছি, প্রথম আমরা বোঝার একটু চেষ্টা করব আমরা পৃথিবীতে কিভাবে আসলাম। আমাদের মা এবং বাবা যখন একত্রিত হয়েছে, আমার বাবার থেকে যখন কোটি কোটি শুক্রাণু মায়ের ডিম্বাণুর দিকে একটা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ সবার আগে কোটি কোটি শুক্রাণুর মধ্যে সবার আগে যে শুক্রাণুটা মায়ের ডিম্বাণুতে প্রবেশ করেছে, আমি আপনি হচ্ছি সেই আমি আপনি সেই শুক্রাণু যারা পৃথিবীর আলো দেখেছি, আর বাকি সকল শুক্রাণু মারা গিয়েছে। এখন এই শুক্রকীট কিভাবে মায়ের ডিম্বাণুর দিকে প্রবেশ করে এবং কিভাবে আমাদের জন্ম হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলে তারপর আমরা দেখব কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। দেখেন, এখন স্লাইডে যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে শুক্রাণুটা মায়ের ডিম্বাণুতে প্রবেশ করার পরে এটার আয়তন যখন 0.6 মাইক্রন থাকে, তখন চিকিৎসা বিজ্ঞানীরা আমাদের প্রত্যেকের নাম দিয়েছে জাইগোট। অর্থাৎ আজকে ধরেন পৃথিবীর অন্যতম শক্তিশালী ব্যক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেও তার মায়ের ডিম্বাণুতে যেই নামে ছিল, আমি আপনিও সেই নামেই ছিলাম। পৃথিবীতে আসার পরে আমরা এখন বিভিন্ন নামে পরিচিতি পেয়েছি। তো এই জাইগোট 6 দিন মায়ের ডিম্বাণুতে চুপচাপ বসেছিল, অর্থাৎ এইটাকে আমরা বলছি একটা সেল বা কোষ। একটা কোষের মাধ্যমে প্রথম আমাদের এই স্টার্টটা হয়েছিল। কোষের বিভাজন চলতে চলতে প্রায় 100 ট্রিলিয়ন কোষ, অর্থাৎ 10 লক্ষ কোটি কোষ দ্বারা আমাদের এই মানব দেহের তৈরি। তাইলে আমরা এই একটা কোষ থেকে আমাদের দেহের যত অর্গান আছে সকল অর্গানের তৈরি। এজন্য বলা হয় সেল ইজ টাইনি লাইফ, অর্থাৎ এই কোষ হচ্ছে একটা ক্ষুদ্র জীবন। আমাদের বডিতে প্রায় 100 ট্রিলিয়ন কোষ আছে। অর্থাৎ যেমন একটা বিল্ডিং আপনার তৈরি করতে যেমন রড লাগে, সিমেন্ট লাগে, ইট লাগে, তারপর একটা বিল্ডিং তৈরি হয়, ঠিক তেমনি ভাবে আমাদের শরীরটাও এই 100 ট্রিলিয়ন কোষ দ্বারা আমরা গঠিত। যখন আমাদের জন্ম হয়েছিল তখন এটার আয়তন, একটু আগে যেটা বলছিলাম, বিজ্ঞানীরা মেপেছে এর আয়তন ছিল 0.6 মাইক্রন। তাইলে আমাদের একটু বোঝা দরকার 6.6 মাইক্রনটা কি। মাইক্রন হচ্ছে 1 মিটারের 1 মিটার যদি আমরা লম্বা করি, এই 1 মিটারকে 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলা হয় 1 মাইক্রন, অর্থাৎ তার চেয়েও ছোট 0.6 মাইক্রন। এখন আমরা এক একজন 5 ফিট 6 ফিট, আমাদের ওজন 60 থেকে 100 কেজি। তখন ওই সময় আমাদের ওজন ছিল মাত্র 1 ন্যানোগ্রাম। ন্যানোগ্রাম হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ। এটা ছিল অদৃশ্য একটা আলোর কণিকা, যেটা আমরা কোরআনের সঙ্গে মিল পাই। অর্থাৎ আমরা জন্মের আগে অদৃশ্য আলোর কণিকা থেকে আমাদের যে তৈরি হয়েছি আমরা,
এটা আমাদের কোরআনেও আছে। তো বিজ্ঞান বলে 100 ট্রিলিয়ন কোষ যখন আমরা মানব দেহে পরিণত হই, 1 সেকেন্ডের মধ্যে আমাদের সকল কোষের সাথে যোগাযোগ করে 7 লক্ষ কাজ করে। এটা হচ্ছে আমাদের সকল কোষ। আর এই কোষের ফাদার সেল বলা হয় ব্রেন সেলকে, অর্থাৎ আমাদের শরীরে যত প্রবলেম হয় সকল প্রবলেম গুলো ব্যথার মাধ্যমে তার বাবার কাছে মেসেজ যায়। ধরুন আপনার হাঁটু ব্যথা, এই হাঁটুর এখানে যে কোষগুলো আছে এই কোষগুলো ব্রেন সেলের কাছে মেসেজ পাঠায় যে তার এখানে ব্যথা হয়েছে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। যখন যোগাযোগ করতে পারে না তখন বলে তোমার ওই জায়গায় কোষ সাড়া দিচ্ছে না, এই মেসেজটা পাঠায় কোথায়? ব্রেনে। এটা এই মেসেজটা সবসময় পাঠাবে ব্যথার মাধ্যমে, এই মেসেজটা দিয়ে থাকে। আমাদের এই 100 ট্রিলিয়ন কোষের কমন একটা স্পিকার হচ্ছে ব্রেন সেল, অর্থাৎ সকল সমস্যা প্রকাশ করে আমাদের ব্রেনের মাধ্যমে। এই ব্রেন সেলকে বলা হয় মানে ফাদার অফ সেল, অর্থাৎ এইটার মাধ্যমে আমরা বুঝি আমাদের কোথায় কি প্রবলেমটা আছে। আমরা এখন চিত্রিতে যেটা দেখছি, প্রথম দেখেন 6 দিনের যখন আমরা বাচ্চা জাইগোট, হ্যাঁ, যখন আমাদের নাম ছিল, তারপরে যে 18 দিনের বাচ্চা, 19 দিনের বাচ্চা, 20 দিন, এইভাবে একদম 58 দিনের মাথায় গিয়ে আমরা একটা পরিপূর্ণ মানব শিশুতে পরিণত হই। 58 দিনের মাথায়, অর্থাৎ আমাদের সকল অর্গানগুলো তৈরি হয় 58 দিনের মাথায়। এইভাবেই এখন যে চিত্রটা দেখছি এটা হচ্ছে আমাদের মায়ের আহ যেই ডিম্বাণু থেকে যেই স্পার্মটা বের হয় এবং বাবার যে শুক্রাণু বের হয়, দুইটা একত্রে যখন মিলিত হয় এবং একত্রে যখন মায়ের ডিম্বাণুতে প্রবেশ করে তখনই আমাদের ওই জাইগোটের তৈরি হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, খেয়াল করে দেখেন, আমরা অনেকেই বিভিন্ন বিষয়ে হতাশ হই। যখন আমাদের শিক্ষা ছিল না, যখন আমাদের চোখ ছিল না, কান ছিল না, হাত পা ছিল না, কিছুই বুঝতাম না, তখন আমরা কোটি কোটি কোষের সঙ্গে কিন্তু দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করে পৃথিবীতে আসছি। এখন আমাদের সবকিছু আছে, আর বাকি শুক্রাণুগুলো কিন্তু মারা গিয়েছে, তারা কিন্তু পৃথিবীতে আসতে পারে নাই। আর এখন আমাদের সব আছে, বাট আমরা আমাদেরকে নিয়ে হতাশ হই, কিছু করতে পারি না। আমরা তো জন্মের আগেই চ্যাম্পিয়ন ছিলাম। আচ্ছা, এখন আমাদের এই কোষকে জীবিত রেখেছে কে? যেহেতু আমরা বলছি ডাক্তার আর ঔষধ ছাড়া আমরা সুস্থ থাকবো, তাইলে আমাদের জানা দরকার, যেহেতু আমরা কোষ দ্বারা গঠিত, তাইলে আমাদের কোষকে জীবিত রেখেছে কে? ড্রাগস আমাদের কোষকে জীবিত রাখে না। আমাদের কোষের বা আমাদের শরীরের খাবার হচ্ছে বাতাস আর পুষ্টি। অর্থাৎ একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে 20 থেকে 22 বার শ্বাস নেয়। এখন এই শ্বাসের সাথে আমরা কি নেই? বাতাস বা অক্সিজেন নেই। বিজ্ঞান বলে একজন মানুষ 24 ঘন্টায় 11,000 গ্যালন বাতাস গ্রহণ করে, সেখান থেকে মাত্র 550 গ্যালন অক্সিজেন আমরা পাই, কনজিউম হয়। এই যে আমরা বাতাস নিচ্ছি নাক দিয়ে আর মুখ দিয়ে ছাড়ছি, বিজ্ঞান বলছে এর দৈর্ঘ্যটা যদি মাপা হতো, এর দৈর্ঘ্য হচ্ছে 2400 কিলোমিটার রাস্তা। একটু চিন্তা করেন, আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদের কিভাবে তৈরি করেছে। আমরা নাক দিয়ে যে নিঃশ্বাস নিচ্ছি এবং যেটা মুখ দিয়ে আমরা প্রকাশ করছি, এটা যদি রাস্তা আকারে মাপা হইতো, এটা হচ্ছে 2400 কিলোমিটার রাস্তা। বাতাস যখন ঢুকছে আমাদের ফুসফুসের ভিতর দিয়ে যাচ্ছে, তখন সে ফুসফুসে কিছু রেড ব্লাড সেল থাকে। এই রেড ব্লাড সেল গুলো অক্সিজেন ধরে আমাদের শরীরে যে 100 ট্রিলিয়ন কোষ আছে এই কোষের কাছে পৌঁছে দেয়। তো আমাদের এখন এই অক্সিজেনটা যদি আমরা একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন একটা অসুস্থ রোগী যখন অক্সিজেনের অভাবে সে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তখন আমরা কি করি? আইসিইউতে ভর্তি হই। সে আইসিইউতে কি হয়? আমাদেরকে কৃত্রিম অক্সিজেন দেওয়া হয়, যেটার জন্য আমরা পার ডে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি। তাইলে একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যে প্রতিদিন আমাদের এই 550 গ্যালন অক্সিজেন রেগুলার দিচ্ছে, এটার জন্য কিন্তু সৃষ্টিকর্তাকে আমরা কোনো পে করতে হয় না। তাইলে আমরা শুকরিয়া আদায় করতে পারি, নইলে আমাদের এই অক্সিজেনের অভাবে আমরা কিন্তু মারা যেতাম। তবে আমাদের জন্য অশনি সংকেত হচ্ছে, পৃথিবী যেভাবে এগুচ্ছে
অর্থাৎ যেভাবে আমাদের ন্যাচারাল বা গাছপালার নিধন হচ্ছে, যেখান থেকে আমরা অক্সিজেন পাই, তো এগুলো যদি আহ, মানে একদম নষ্টই করে ফেলে, তাইলে বিজ্ঞান কি করবে? আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কাঁধে অক্সিজেনের সিলিন্ডার ঝুলিয়ে দিবে। তখন কিছু কিছু গবেষক বা কিছু কিছু বিজ্ঞানী বলবে, দেখো বিজ্ঞানের কি আবিষ্কার, মানুষের ঘাড়ে ঘাড়ে সিলিন্ডার। তো এই সিলিন্ডার তখন আমাদের বাঁচতে হলে প্রতিদিন পে করতে হবে গ্যাসের জন্য। আর এখন আমরা কি মানে ন্যাচারালি সৃষ্টিকর্তা আমাদের এই সাপোর্টটা দিয়ে যাচ্ছেন, এই কারণে আমরা বেঁচে আছি। সেজন্য চিকিৎসা বিজ্ঞানের কিছু স্লোগান আছে। আমরা যে কোষ দিয়ে তৈরি হয়েছি, এই কোষের খাবার তৈরি হয় উদ্ভিদে। এটা আল্লাহ আমাদের জন্মের আগেই সৃষ্টি করে রেখেছেন। আর আমরা মুখ দিয়ে যে খাবার খাই, এই খাবার তৈরি হয় আমাদের রান্নাঘরে। যখন আমাদের কোষ এই খাবারগুলো পায় না, তখন অসুস্থ হয়ে সে বারবার আমাদেরকে জানায় যে আমাদের যে খাবারটা দরকার সেই খাবারটা আমরা খাচ্ছি না, আমরা কৃত্রিম খাবার খাচ্ছি। চিকিৎসা বিজ্ঞানের আরো কিছু স্লোগান আছে, যেমন আমরা যে কোষ দ্বারা গঠিত, এই কোষের রোগ সার্বিক কিসের মাধ্যমে? পুষ্টিতে না কৃত্রিম ড্রাগে? কোষ যে শুধু পুষ্টি খায়, ড্রাগ খাওয়ার প্রমাণ নাই। অর্থাৎ যে ড্রাগস খেয়ে আমরা বেঁচে আছি, আমাদের সন্তানদের কিছু হলেই আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, হাসপাতালে নিয়ে যাচ্ছি, তারা যেই ড্রাগ মেডিসিন গুলা লিখে দিচ্ছে, আমরা এটা ঔষধ বা মেডিসিন বলি, বেসিক্যালি এটা ঔষধ না, মেডিসিন না, এটা স্পষ্ট। আমাদের গুগলে গেলে আমরা দেখতে পারবো, যদি একটা সার্চ দিয়ে দেখেন, ও মেডিসিন বা ঔষধের সংজ্ঞা একরকম, ড্রাগস এর সংজ্ঞা আরেক রকম। কারণ আপনারা নর্মালি থিঙ্ক করেন, বা আপনার যখন আমাদের পরিবারের কেউ অসুস্থ হই, বাংলাদেশের এমন কোনো ডাক্তার নাই সে প্রেসক্রিপশনে লিখে দেয় যে আপনি এতদিন পরে ভালো হয়ে যাবেন। অর্থাৎ আমরা যে যুব সমাজকে বলি ড্রাগস এডিক্টেড, ড্রাগসটা হচ্ছে এমন একটা জিনিস, যখন আপনি ধরে ফেলবেন, মৃত্যুর আগ দিন পর্যন্ত এই জিনিসটা আপনাকে খেয়ে যেতে হবে। আচ্ছা, তো এই চিকিৎসা বিজ্ঞানের যিনি ফাদার অফ মেডিসিন বলা হয়, হিপোক্রেটস, তো উনিই বলেছেন যে তোমাদের সব সময় তোমরা যে খাবারগুলো খাও, অর্থাৎ আগামী দিনের তোমাদের এই খাবারগুলোই হচ্ছে তোমার মেডিসিন। এখন আমরা আমাদের দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিজনেস বাড়ানোর জন্য এই প্রচার প্রসারণটা বা এইভাবে আমরা জনগণকে সচেতন করতে পারি না। এই কারণে আমরা সবাই ড্রাগস খাচ্ছি এবং আমাদের গড় কমতেছে, আমাদের বিভিন্ন ধরনের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, এবং আমরা সব সময় আমাদের পরিবার নিয়ে অসুস্থ থাকি। সকল চিকিৎসা বিজ্ঞান বলছে উনি ফাদার অফ মেডিসিন, যেটা জাতিসংঘ থেকে স্বীকৃত। আজ থেকে 5,000 বছর আগে উনি প্রাচীন মিশরে জন্মগ্রহণ করেছেন। ওনাকেই বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক। উনি বলেছেন যে খাবার খেলে আপনার রোগ সারে, সে খাবারই আপনার দেহের জন্য মেডিসিন। তাইলে এটা কে বলেছে? চিকিৎসা বিজ্ঞানের জনক বলেছে। তো উনি বলেছে আমাদের দেহ একটা, আমাদের চাহিদাটাও দেহের এক, সেটা কি? প্রয়োজনীয় পুষ্টি আর বাতাস। এই দুইটার বাইরে আমাদের দেহ এবং কোনো অর্গান কোনো ধরনের খাবারের দরকার নাই আমাদের সুস্থ থাকার জন্য। এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি করেছে? তারা বলছে ওয়ান বডি মেনি ডক্টর, অর্থাৎ আমাদের এই শরীরটাকে তারা বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছে। কি রকম? ধরেন আমরা দেখতে পাই উনি হচ্ছে আমাদের হার্টের ডাক্তার, উনি হচ্ছে ডায়াবেটিস বিশেষজ্ঞ, উনি হচ্ছে গাইনি বিশেষজ্ঞ। ওরা এই 10টা ভাগে আমাদের শরীরটাকে বিভক্ত করে, যে যার যার মতো করে পড়াশোনা করে ওই বিষয়ে অভিজ্ঞ হয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে। আমাদের টাকাটা তারা নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে সারা জীবন অসুস্থ করে রাখছে। আমরা কষ্ট করে যে টাকা উপার্জন করছি, এই টাকাটা তাদের জন্য আমাদের 70% টাকা বরাদ্দ করে রাখতে হচ্ছে। তাইলে আমরা আজকে জানবো আমাদের এই মৃত্যুর আগ দিন পর্যন্ত আমরা কিভাবে সুস্থ থাকবো। এখন আমাদের এই সুস্থ থাকার জন্য স্বাস্থ্য বিষয়ে আমাদের 5টা উপাদান সম্পর্কে জানলেই হবে। কি কি? 1 নম্বর, আমাদের খাদ্য পুষ্টি সম্পর্কে জানতে হবে। 2 নম্বর, আমাদের ব্যায়াম সম্পর্কে জানতে হবে। 3 নম্বর, আমাদের পরিবেশ সম্পর্কে জানতে হবে। 4 নম্বর, আমাদের নিজের মন সম্পর্কে জানতে হবে, এবং 5 নম্বর হচ্ছে ঔষধ। অর্থাৎ বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে তোমাকে সুস্থ রাখার জন্য ঔষধের ভূমিকা মাত্র 10%।
অর্থাৎ প্রত্যেকটা রোগীকে আমরা যে বিশ্বাস নিয়ে ডাক্তারের কাছে যাই, হাসপাতালে যাই, ডাক্তার যেই ড্রাগস গুলো আমাদের লিখে দিচ্ছে, এই চিকিৎসা বিজ্ঞান বলতেছে তোমাকে এই ড্রাগস গুলো সুস্থ রাখার জন্য 10% হচ্ছে তার ভূমিকার, 90% আমাদের উপরে নির্ভর করে আমরা সুস্থ থাকতে চাই কিনা। এখন খেয়াল করে দেখেন, আমরা টোটালি বিপরীত আছি। আমরা 90%-এরও বেশি ডাক্তার এবং ঔষধের উপরে নির্ভর, 10%ও আমাদের উপর আমরা নির্ভর না, আমরা সুস্থ থাকতে চাই কিনা। তাহলে এই 5টা বিষয় নিয়েই আমরা সংক্ষিপ্ত আকারে একটা একটা করে আলাপ করব। 1 নম্বর, আমরা যে খাদ্য ও পুষ্টি। আমরা ছোটবেলায় আমাদের বই পুস্তকে পড়ে আসছি খাদ্যের উপাদান 6টা, যেমন আমিষ জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার। এই জিনিসগুলো আবার নতুন করে আপনাদের একটু ধারণা দিচ্ছি। মেইন হচ্ছে 3টা। এই 3টা কি কি, সেখানে যাওয়ার আগে আমাদের আগে খাওয়ার নিয়মটা যদি একটু জানি। যেমন আহ আমরা যারা সকালে খাই, আমরা যদি সকালের, চিকিৎসা বিজ্ঞানের নিয়ম হচ্ছে আদর্শ সময় 6টা থেকে 8টার মধ্যে আপনাকে ব্রেকফাস্টটা করে ফেলতে হবে। 10টার পর কোনো কিছু খাওয়া যাবে না, এবং ঘুম থেকে উঠার 30 মিনিটের মধ্যে খেয়ে নিতে বলছে চিকিৎসা বিজ্ঞান, তাইলে আপনি সুস্থ থাকবেন। যদি আমরা, যেহেতু আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে 3 বেলা খাবার, পৃথিবীর কোনো দেশে এই সিস্টেম নাই। অর্থাৎ আমরা এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। যেমন জন্মের পর দেখেছি বাবা মা সকালবেলা একবার খাবার দেয়, আবার দুপুর না হওয়া পর্যন্ত খাবার দিচ্ছে না। তাইলে আমরাও বুদ্ধি করে নিয়েছি দুপুর পর্যন্ত খিদা যাতে না লাগে আমরা ওই পরিমাণ খাই, একদম গলা পর্যন্ত। পৃথিবীর অন্যান্য সভ্য দেশগুলোর মানুষ প্রতি আমাদের চাইতে অনেক বেশি পায়, বেশি খায়, কিন্তু তারা 1 ঘন্টা পর পর খায় বা একটু পর পর খায়। আর আমরা হচ্ছে 3 বেলা খাই। এই কারণে আমি, যদি এভাবে যেহেতু আমাদের সিস্টেম, এজন্য বলছি আপনি দুপুরের খাবারটা কিভাবে খাবেন। আদর্শ সময় হচ্ছে 12:30 থেকে 2টা, এর মধ্যে আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে। 4টার পরে আর কোনো খাওয়া যাবে না। রাতের খাবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা। এটা যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা জিনিস, আমি বলছি বাংলাদেশের নিয়মে 7টার আগে আপনি রাতের খাবার না খেলেই ভালো, যদি সম্ভব হয়। বিশেষ করে যারা অসুস্থ, আপনার ডাক্তার কোনো কনসালটেন্সি করে যদি আপনাকে বলে আপনি এই খাবার খাবেন বা এটা খাওয়ার আগে আপনার কিছু খেতে হবে, তাইলেই আপনি খাবেন। আর যারা আমরা মোটামুটি সুস্থ, রাতের খাবার যদি আমরা না খেয়ে থাকতে পারি তাইলে আমরা সুস্থ থাকতে পারবো। তাহলে রাত সন্ধ্যা 7টার আগেই আমাদেরকে খেয়ে ফেলতে হবে। তাহলে আমরা বলছি খাদ্যের উপাদান 6টা, কিন্তু আমরা মেইন 3টা নিয়ে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি শর্করা জাতীয় খাবার, এটা ইংলিশে বলে কার্বোহাইড্রেট খাবার। তো আমরা অনেক খাবার খাই, কিন্তু যেই 3টা জিনিস আমরা প্রতি বেলায় খাই, এই 3টা দিয়ে আমি আপনাদের এক্সাম্পল দিয়েছি। যেমন আমরা বাঙালি, আমরা সকালে ঘুম থেকে উঠেই ভাত, আলু ভর্তা, রুটি খাই। ভাত, এরপরে আলু, তরকারির সাথে আলু থাকে। যদি কেউ অসুস্থ থাকে, ডাক্তার বলে দিয়েছে তাকে রুটি খাইতে, ভাত খাইতে না। আজকে আমি আপনাদের বুঝিয়ে দিব, ভাত আর আলু, রুটি একই জিনিস। এই 3টা খাইলে আমাদের শরীরে শর্করা বাড়ে। এখন শর্করার কাজ কি? শর্করার কাজ হচ্ছে আমাদের শরীরে এনার্জি যোগানো, শক্তি দেওয়া। এখন যেই পরিমাণ শর্করা বডিতে দরকার, ধরেন চিকিৎসা বিজ্ঞান বলছে প্রতিদিন একটা সুস্থ মানুষের 300 থেকে 400 গ্রাম তার বডিতে শর্করা নেওয়া উচিত। তাইলে আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় কি, আমরা 800 থেকে 1000 গ্রাম পার ডে শর্করা খাই। অর্থাৎ পেট ভরে ভাত খাই। এখন তরকারি মানে আলু ছাড়া কোনো তরকারি হয় না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, যারা অনুষ্ঠানটা শুনছেন একটু খেয়াল করে দেখেন, ওই ছোটবেলায় খুব একটা তরকারি কিন্তু আলু দিয়ে রান্না হইতো না। ওই ভ্যারাইটিস হয়তো সবজি, শাক, এগুলা দিয়ে মাছ রান্না হইতো। আবার ছোটবেলায় আমরা খুব বেশি এটার কি বলে, বুনা খাবারটা খাইতাম না। এখন আমাদের ওয়াইফরা ওই যে ইন্ডিয়ান টিভি চ্যানেল দেখে যে জিনিসটা শিখেছে, ওই বুনা মানে খুব মজার খাবার। মানে বুনা করতে কি লাগে, একটা পেঁয়াজ লাগে, 1 কড়াই তেল লাগে, এবং যেটা রান্না করবে সেটা লাগে। এখন চিকিৎসা বিজ্ঞান কি বলছে? বলছে তুমি যদি মৃত্যুর আগ দিন পর্যন্ত সুস্থ থাকতে চাও, তুমি যদি তোমার যৌবনটাকে দীর্ঘদিন, ওই চায়নাদের মতো 90 বছর বয়সও গিয়ে যদি তুমি আহ 16 বছরের মেয়েকে বিয়ে করতে চাও, তাইলে তোমার এই জিনিসগুলো মেনটেন করতে হবে। তোমার দৈনিক 300 থেকে 400 গ্রামের বেশি শর্করা নেওয়া যাবে না। এখন 300 থেকে 400 গ্রাম
এর জায়গায় আমরা কি করছি, 800 থেকে 1000 গ্রাম শর্করা খাচ্ছি। তাহলে যেই শর্করা আমাদের বডিতে দরকার, দরকার 300 গ্রাম, খাইলাম 900 গ্রাম, তাহলে কয় গুণ বেশি খাইলাম? 3 গুণ বেশি খাচ্ছি। এখন এই 3 গুণ শর্করা আমার, ধরেন আমাদের যে কোষ, ধরুন আপনি যে রুমে বসে এখন শুনছেন, এই রুমের মধ্যে আপনি ধানের বস্তা ঢুকাইলেন, এটা টোটাল ফিল আপ করে ফেলছেন। এখন এর বাইরে আরো বেশি আপনার ধানের বস্তা বাইরে আছে, এটা কোথায় যাবে? তখন আমাদের রক্তের স্রোতে, ওই কোষের মধ্যে ঢুকতে না পেরে রক্তের স্রোতে চলে যায়। রক্তের স্রোতে গিয়ে কি হয়, আমাদের এটা শর্করা যখন চলে যায় আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যেমন আমাদের অতিরিক্ত প্রস্রাব হয়, প্রস্রাবের সঙ্গে কিছু শর্করা যায়, আমাদের খুব বেশি খিদা লাগে, খুব বেশি পিপাসা লাগে, তখন আমরা ডাক্তার বাবুদের কাছে যাই। ডাক্তাররা একটা যন্ত্রের মাধ্যমে আঙ্গুলের মাথা থেকে একটু রক্ত নিয়ে আপনার রক্তে কি পরিমাণ শর্করা আছে ওইটা মেপে একটা মুস্কি হাসি দিয়ে বলবে আপনার একটা ধনী রোগ হয়েছে, অর্থাৎ আপনি ডায়াবেটিস ক্লাবের মেম্বার হয়ে গেলেন। এখন খেয়াল করে দেখেন, আমাদের যেই বাবা মারা ডায়াবেটিসে আক্রান্ত, তারা যদি, তাদেরকে যদি আপনি বলেন যে তুমি এই শর্করা জাতীয় খাবার এর চাইতে বেশি খাইতে পারবা না, তাইলে কি তার মেডিসিনের দরকার আছে? দরকার নাই। এখন প্রবলেম হচ্ছে, ডাক্তাররা তাদের ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য একদিক দিয়ে ঔষধ দিবে। এই ডাক্তাররা কিন্তু জানে কি কারণে আপনার এই শর্করাটা কমছে না, আবার আপনাকে প্রতি সপ্তাহে তার কাছে যেতে বলবে, আবার ওই ড্রাগস গুলো খেতে দিবে। তাইলে আমরা যদি জনগণকে সচেতন করি, যেই আমার বাবারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাকে গিয়ে যদি বলি বাবা তুমি প্রতিদিন 300 গ্রামের বেশি সারা দিনে শর্করা শরীরে নিতে পারবা না, তাইলে তার বাইরে থেকে শর্করা আমরা বন্ধ করে দিলাম। আর এখন যদি আপনি তাকে কিছু সাজেস্ট করেন, তাহলে ভিতরে তার যে অতিরিক্ত শর্করা আছে বা সুগার আছে, এটা 1 সপ্তাহ 15 বা 30 দিনের মধ্যে কন্ট্রোল হয়ে যাবে, এবং 3 মাসের মধ্যে তার ইনসুলিনও নেওয়া বন্ধ হয়ে যাবে। তাইলে এটা যদি করে, তাহলে বাংলাদেশে কোনো ডায়াবেটিস থাকার কথা না। এখন করব না কেন আমরা? কারণ বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ব্যবসা ধ্বংস হবে, ডাক্তাররা ভিজিট পাবে না। তাইলে এগুলো থেকে উত্তরণের জন্য, কারণ এখানে যারা প্রোগ্রাম শুনছেন, যারা বিভিন্ন দেশে ছিলেন, খেয়াল করে দেখেন পৃথিবীর সকল সভ্য দেশে আমাদের দেশের মতো এমন কোনায় কোনায় ফার্মেসি নাই, প্রতি কদম পর পর ফার্মেসি নাই। যেমন আপনার 2013 সালে আমি যখন থাইল্যান্ড যাই, মানে একটা গ্যাস্ট্রিকের ওষুধ নিব, এটা খুঁজতে আমার 3 কিলোমিটার যেতে হয়েছে। অর্থাৎ ড্রাগস তারা বিক্রি করে না, ড্রাগস তারা চিনেই না। শুধু এটা আমাদের দেশের সবচেয়ে বেশি প্রবণতা, বিকজ আমাদের টাকাগুলো তারা কিভাবে নিবে, ইন্ডিয়ার সিনেমার মতো। অর্থাৎ আমাকে ওই ড্রাগস খাইয়ে অসুস্থ করবে, আবার তারাই আমাদেরকে ট্রিটমেন্টের জন্য ডাক্তার দিবে, ডাক্তার যে পরীক্ষা নিরীক্ষা দিবে সেগুলো করতে হবে। 2 নাম্বার খাবার, খেয়াল করে এই ভাত আলু রুটির সাথে আমরা প্রোটিন জাতের খাবার খাই বা মাছ খাই বা ডাল তো কমন জিনিস। এখন এই প্রোটিন জাতের খাবার প্রতিদিন আমাদের কতটুকু দরকার? চিকিৎসা বিজ্ঞান বলছে একটা সুস্থ মানুষের দৈনিক ন্যূনতম 100 থেকে 150 গ্রাম প্রোটিন জাতের খাবার খাওয়া দরকার। কিন্তু আমরা এই খাবারটা রেগুলার 30 থেকে 40 গ্রাম খাই, অর্থাৎ শর্করা জাতীয় খাবার খাচ্ছি 3 গুণ বেশি, প্রোটিন জাতের খাবার খাচ্ছি 3 গুণ কম। কিভাবে কম খাই খেয়াল করে দেখেন, আপনার ওয়াইফ যখন তরকারিটা রান্না করে, ম্যাক্সিমাম বাসায় এখন বুনা হয়, তাইলে ওই যে একটু তেল, একটা পেঁয়াজ, আর যেটা মাছ বা মাংস যেটা রান্না করবে সেটা রান্না করে ফেলে। আর ধরেন মাছটাই রান্না করলো, তাইলে যখন খাবার টেবিলে পরিবেশন করে 1 প্লেট ভাত দেয়, 1 পিস মাছ, বাকিটা আপনার ওই তেলের ঝোল। ডাল আমরা খাই, কিন্তু কিভাবে খাই? কতটুকু ডাল নেয় আমার ওয়াইফ, একটু ডাল নিবে, বাকিটা আপনার ওই মেঘনা নদীর পানি। তাহলে যেই পরিমাণ প্রোটিন আমাদের বডিতে যাওয়ার কথা, অর্থাৎ আমরা কিন্তু ভুনা ডালটা কম খাই, তাহলে প্রোটিন ভিতরে কম যায়। তাহলে ওই পরিমাণ প্রোটিন আমাদের শরীরে যাচ্ছে না। এখন এই প্রোটিন জাতের খাবার খাওয়ার কারণে কি হচ্ছে? প্রোটিন জাতের খাবার কম খাওয়ার কারণে আমাদের শরীরে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নামক একটা উপাদান আছে, এই উপাদানের ঘাটতি হয়, যেটা প্রোটিন জাতের খাবারে পাওয়া যায়। এটা মাথায় রাখবেন।
এখন অ্যামাইনো অ্যাসিডের কাজটা কি? অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে মানব দেহে যত হরমোন আছে সকল হরমোন তৈরি করতে অ্যামাইনো অ্যাসিড লাগে। এখন যখন আপনি অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন জাতের খাবারটা কম খাচ্ছেন, শরীরে আপনার অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি হচ্ছে, আপনার বিটা সেল, ওই যে প্যানক্রিয়াসের যে বিটা সেল, বিটা কোষটা আছে, সেটা আল্লাহ সৃষ্টিকর্তা প্রদত্ত যে ইনসুলিন নামক একটা হরমোন তৈরি করতো, সে আর অটোমেটিক ইনসুলিন নামক হরমোনটা তৈরি করতে পারে না। তখন ডাক্তার বাবুদের কাছে গেলে আমাদের ওইটা দেখে সে ইনসুলিন হরমোন তৈরি হচ্ছে না, তখন এই ডাক্তার বাবুরা আমাদেরকে সকালে আর রাতে 2 বেলা কৃত্রিম ইনসুলিন আমাদের নিতে বলে। তাইলে আমরা যদি প্রোটিন জাতের খাবারটা বেশি খাই, তবে যাদের 30 বছর বেশি বয়স তারা মাংসটা অ্যাভয়েড করতে হবে, তাইলে সুস্থ থাকতে পারবেন। আর যত প্রোটিন জাতের খাবার আছে এগুলা যদি আমরা বেশি বেশি খাই, আমাদের অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি হবে না। আমাদের যেই বাবা মারা প্রতিদিন ইনসুলিন নিচ্ছে তাদের 3 মাসের মধ্যে ইনসুলিন বন্ধ করা যাবে। তাহলে সবচেয়ে বেশি প্রোটিন কিসের মধ্যে আছে? সবচেয়ে বেশি প্রোটিন আছে ন্যাচারাল ফুডের মধ্যে, যেমন সয়াবিনের মধ্যে আছে 52% প্রোটিন, খেসারির ডালের মধ্যে আছে 28% প্রোটিন। এখন খেসারির ডালে, সয়াবিনের পরে খেসারির ডালে প্রোটিন বেশি, আর অন্যান্য যত ডাল সকল ডালে 22% প্রোটিন। আমরা খেসারির ডাল কেন খাই না? বছরে একবারে যে সামনে রোজা আসতেছে, রোজায় আমরা হয়তো খাবো। খেসারির ডাল আমরা পুরুষরা খাই না, কারণ এটা পুরুষদের সেক্সুয়াল হরমোনে একটু প্রবলেম করে, এই কারণে আমরা খেসারির ডালটা কম খাই। মাংসতে আসে 22% প্রোটিন, তাইলে মাংস থেকে 2.5 গুণ বেশি প্রোটিন আছে সয়াবিনের মধ্যে, যেটা দিয়ে আপনাদের জ্ঞান সয়া নামক একটা প্রোডাক্ট আছে, সেটা ডায়াবেটিস রোগীদের আপনারা বেশি বেশি দিতে পারেন। 3 নাম্বার খাবার তেল, তৈল বা চর্বি। এখানে প্রোগ্রামে আমাদের যে বোনরা আছেন, আমাদের যে মারা কথাগুলো শুনছেন, একটু এখন আমি তাদের উদ্দেশ্য বলবো, একটু খেয়াল করে দেখেন, আমাদের বোনরা কিন্তু এখন অলরেডি স্লোগান দিচ্ছে, যত তৈল তত মজা। অর্থাৎ তরকারিতে নাকি যত তেল দিবে তরকারি তত মজা হয়। তাহলে আমি ওই মাকেই বলছি, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি যখন ছোট ছিলেন আপনার মা বা আপনার বাবা কখনো কি বাজার থেকে, এখন যে আপনার স্বামীকে দিয়ে 5 লিটারের তেল কিনাচ্ছেন, সে কি 5 লিটারের তেলের বোতলটা কিনতো? একটা কাঁচের বোতল নিয়ে যেত না? এই কারণে আমার ওই বাবারা খুব সুস্থ ছিল। আসলে এই তরকারি কখনো তৈলে স্বাদ করে না, তরকারি স্বাদ করে মশলায়। এখন আমরা বিভিন্ন চ্যানেল দেখে আমাদের একটা শিক্ষা হয়েছে যে যত তৈল দিব তত মজা হবে। এখন আপনারা তেল বেশি দিলে কি কি উপকার হবে দেখেন। চিকিৎসা বিজ্ঞান বলছে প্রত্যেকটা মানুষের দৈনিক তৈল বা চর্বি দরকার 10 থেকে 20 গ্রাম, কিন্তু আমরা এটা রেগুলার খাইতেছি 100 থেকে 150 গ্রাম। আমি কমই বলছি, নর্মালি যারা সকালের নাস্তাটা হোটেলে করেন, একটা ফোয়ারোটার মধ্যেই কিন্তু 1-150 গ্রাম তৈল থাকে। এখন এই তেলটা শরীরের মধ্যে ঢুইকা কি হয়? চর্বিতে রূপান্তরিত হয়। এই চর্বি যখন আমাদের তলপেটে আটকা পড়ে, এটারে আমরা বলি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওবেসিটি, যদি আমরা আমাদের মতো করে বলি গ্রামের ভাষায় ম্যাদ বুড়ি, আমার বুড়ি বাইরা গেল। এই চর্বিটা যখন আমাদের কিডনিতে আটকা পড়ে তখন এটারে বলি কিডনি ফেইলর। এই চর্বি যখন আমাদের লিভারে আটকা পড়ে তখন বলছি লিভার সিরোসিস। এই চর্বি যখন আমাদের হার্টে আটকা পড়ে তখন বলছি হার্ট অ্যাটাক। আজকে একটু চিন্তা করে দেখেন তো, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যত মৃত্যুর খবর শুনেন, যদি 2টা মৃত্যুর খবর শুনেন, একটা খবরই শুনবেন উনি স্ট্রোক করে মারা গেছে। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের এই মায়েরা, আমাদের ওয়াইফরা, যারা তরকারিতে বেশি বেশি তৈল দিচ্ছেন। এই চর্বি যখন আপনার ব্রেনে আটকা পড়বে তখন এটারে বলছি আমরা ব্রেন স্ট্রোক। তাহলে জিনিস খাওয়াচ্ছেন একটা, আর রোগ হচ্ছে যেগুলো হাসপাতাল ছাড়া কোনো উপায় নাই। এখন যারা এতদিন যে বোনরা স্লোগান দিয়েছেন যত তৈল তত মজা, লাইভনে যারা কাজ করেন, আপনি এই পরিবারগুলোকে বা আজকের এই প্রোগ্রামটা যাদের যারা শুনছেন, আমি আপনাদের বলছি আজকে থেকে বাসায় আপনার ওয়াইফকে অথবা যে বোনটা শুনছেন সেই বোনকে বলছি, একত্রে তেলটা কমাইলে প্রবলেম হবে। আস্তে আস্তে আপনার বাসার তেল তো বন্ধ করে ফেলেন। অর্থাৎ সয়াবিন তো নিষিদ্ধ, যদি প্রয়োজন হয় সরিষার তেলটা খাবেন, তাও কম পরিমাণে। কারণ এই তৈল আমাদের 22 বছরের আগে, যাদের বয়স 22 বছরের আগে, অর্থাৎ আমাদের বাচ্চাদের, তাদের শরীরের জন্য খুবই দরকার। আমরা 22 বছরের পর, অর্থাৎ আমরা যদি এইভাবে বলি, চিন্তা করেন 30 বছরের পরে আমাদের বডিতে কোনো তৈল বা চর্বির দরকার নাই, কারণ ওই বাড়ন্ত অবস্থার পর থেকেই
দিনের পর দিন আমাদের এই চর্বিগুলো যখন আমাদের হার্টের করোনারি আর্টারিতে আটকায়, তখন একটা বয়সে 50 বছর 55 বছর বয়সে গিয়ে আমরা স্ট্রোক করি। অর্থাৎ আমাদের এই হার্টের রোগ কিন্তু 50 বছর বয়সে গিয়ে শুরু হয়নি, এটা শুরু হয়েছে 25 বছর বয়স থেকে স্টার্ট হয়েছে জমা। কারণ আপনার হার্টে যদি 70% ব্লকও হয়ে থাকে, আপনি দৌড়াদৌড়ি খেলাধুলা সবকিছু করতে পারবেন। 70%-এর বেশি হইলেই তখন আমি বুঝি আমাদের হাটে বাম দিকে চিনচিন ব্যথা করে, অথবা বুক ধড়ফড় করে, একটু দৌড়াইলে আমরা খুব প্রবলেমে পড়ি। তখনই আপনি বুঝবেন আপনার হার্টে মানে হার্টের করোনারি আর্টারিতে অনেক চর্বি জমে গিয়েছে, অর্থাৎ আপনার হার্টের ট্রিটমেন্টের প্রয়োজন। কিন্তু আমাদের দেশের প্রবলেম হচ্ছে আমরা রোগী না হওয়া পর্যন্ত ডাক্তারের কাছে যাই না। আমরা যখন সুস্থ থাকি তখন আমরা কেউ ভিজিট নিয়ে ডাক্তারের কাছে যাই না যে ডাক্তার সাহেব আমার যাতে জীবনও ডায়াবেটিস না হয়, ডাক্তার সাহেব আমার যাতে কখনো হার্টের প্রবলেম না হয়, আমারে এটার জন্য একটু ট্রিটমেন্ট করে মানে পরামর্শ দেন। তাহলে আমরা যখন প্রবলেম হয় তখন যাই ডাক্তারের কাছে। 3 নাম্বার। এখন আসেন 2 নাম্বার, ব্যায়াম। তাহলে সুস্থ থাকার জন্য প্রতিদিন আমাদের ব্যায়াম করা উচিত। ব্যায়াম বলতে প্রত্যেকটা সুস্থ মানুষকে দৈনিক 2.5 কিলোমিটার হাঁটতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান। এখন হাঁটা আবার 2 ধরনের, একটা হচ্ছে মডেলিং হাঁটা, আর একটা হচ্ছে যেই হাঁটায় আমাদের শরীর থেকে ঘাম ঝরবে এই হাঁটা। অর্থাৎ যে একটু খেয়াল করে দেখেন, আমার বাবার যখন ডায়াবেটিস রোগটা হয়েছে, ডাক্তার যখন বলেছে সকাল বিকাল আপনাকে হাঁটতে হবে, তখন থেকে আমরা হাঁটা শুরু করেছি। কিন্তু এই আলোচনাটা যারা শুনছেন, যারা সুস্থ আছেন, তারা যদি এখন থেকে এই অভ্যাসটা করেন, আপনি ডায়াবেটিস ক্লাবের মেম্বার হবেন না, আপনি হার্ট অ্যাটাক করবেন না, আপনি ব্রেন স্ট্রোক করবেন না, আপনার বাসায় কোনো ধরনের ফার্মাসিউটিক্যাল ড্রাগস আইটেমের কোনো ঔষধের দরকার নাই, আপনার পরিবারটা ঔষধ ছাড়াই মৃত্যুর আগ দিন পর্যন্ত সুস্থ থাকবে। তাহলে আমরা যদি আমাদের মুসলমান হিসাবে ইসলামের একটা হাদিসও মানি, যেমন আমাদের নবীজি কান্না করতে করতে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করেছেন। তাইলে ওই আমরা বিভিন্ন হুজুরদের ওয়াজ শুনি না যে যত দূরের মসজিদে গিয়ে নামাজ পড়বে তার তত সওয়াব। তাইলে আপনি যদি এইভাবে একটা প্ল্যান করেন, আপনার বাসা থেকে যেই মসজিদের দূরত্ব যাইতে এবং আসতে 1/2 কিলো, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ যদি ওই মসজিদে পড়েন আপনার 2.5 কিলোমিটার হাঁটা হয়ে যায়। দেখেন, একটা হাদিসও যদি মানি তাইলে আমরা সুস্থ থাকতে পারি মৃত্যুর আগ দিন পর্যন্ত। আচ্ছা, এরপরে 3 নাম্বার কি? পরিবেশ। সুস্থ থাকার জন্য সুন্দর একটা পরিবেশ দরকার। পরিবেশ এখানে যারা শুনছেন যাদের গ্রামে বাড়ি, এটা তাদের জন্য প্রযোজ্য না। পরিবেশের সংজ্ঞাটা হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে, আপনি যেই বেডরুমে ঘুমান আপনার বেডরুমে জানালা দরজা আছে কিনা, অর্থাৎ আপনার বেডরুমে সূর্যের আলো প্রবেশ করে কিনা, বাতাস প্রবেশ করে কিনা এবং বের হওয়ার জায়গা আছে কিনা। বিশেষ করে ঢাকা শহরে যারা আবদ্ধ রুমে থাকে এরা একটা সময় গিয়ে অসুস্থ হয়ে যায়। মানে যেই রুমগুলোতে 24 ঘন্টায় লাইট ফ্যান ওপেন ছাড়া বোঝা যায় না এখন কয়টা বাজে। এটা বলছি সুস্থ থাকার পরিবেশ। 4 নাম্বার হচ্ছে মন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ থাকার জন্য। মন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি রকম? এখনকার চিকিৎসা বিজ্ঞান বলছে 90% রোগ হয় না মন ভালো থাকলে। যেমন এখানে আমি এক্সাম্পল দিব আমাদের এই প্রোগ্রামে যারা ইয়াংরা আছেন তাদেরকে নিয়ে। খেয়াল করে দেখেন তো আমাদের মন কেন খারাপ হয়? হয়তো আপনি বেকার, আপনার একটা কর্মের ব্যবস্থা হয় না, এজন্য মন খারাপ করছেন। একটু নিজেকে প্রশ্ন করেন তো, বাসায় শুয়ে থেকে থেকে যদি আপনি টেনশন করেন টাকার, সৃষ্টিকর্তা কি ছাদের উপর দিয়ে আপনার বাসায় টাকা ফেলবে? তাইলে আপনাকে যে কোনো একটা কাজ করতে হবে। আপনি ওই কাজ করলেই আপনার টাকা আসবে। ঘুমিয়ে থাকলে কোথাও টাকা আসবে না, টেনশন করলে টাকা আসবে না। আর মন খারাপ কি হয়, কাদের হয়? যেমন আমরা যদি ইয়াংদের জন্য বলি, তারা আহ ওই যে যাকে খুব বেশি পছন্দ করে সে যদি মেসেজের রিপ্লাই না দেয় তার মন খারাপ হয়। আবার তার যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় সে লাল পানি খাওয়া শুরু করে দেয়। এখন সে কয়দিন পরে কি করে? ওই মেয়ের বাসার সামনে গিয়ে মমতাজের গান গায়, ফাইটটা যায়। লাভটা কি? তার কারণ এই আজকের এই প্রোগ্রামে যে তরুণরা আছো তোমাদের জন্য বলি, পৃথিবীর এমন কোনো বাবা নাই যেই বাবা কোনো বেকার ছেলের কাছে তার মেয়েটাকে তুলে দিবে। পৃথিবীর এমন কোনো ভাই নাই যেই ভাইটা কোনো একটা বেকার ছেলের কাছে তার বোনটাকে তুলে দিবে।
তাহলে তোমার যদি কাউকে পছন্দই হয়, শুধু তাকে লক্ষ্য করে তুমি তোমার পড়াশোনা শেষ করে এমন একটা কর্মের ব্যবস্থা করো যাতে ওই পরিবারটা তোমার ওই কাঙ্ক্ষিত লোকটাকে তোমার বাসায় দিয়ে যায়। তো মন খারাপ করলে কি হয়, টেনশন করলে কি হয়, ধরো ওই যে আমি এখানে একটা এক্সাম্পল দিছি একটা ইয়াং ছেলেকে নিয়ে, যে সে একজনকে পছন্দ করতো, তার বিয়ে হয়ে গিয়েছে, একটা ভদ্র ছেলে, এখন সে তাকে ভুলতে পারছে না। এই মনের পাওয়ারটা কি দেখো, এখন মন যেহেতু বাংলা হিন্দি সিনেমা দেখে দেখছে যে কষ্ট ভুলা যায় নেশা করলে, লাল পানি খাইলে। এই ছেলেটা ভদ্র ছিল, কিন্তু তার মন তার ব্রেনকে মেসেজ দিয়েছে যে সে জানতো না কোথায় মদ বিক্রি হয়, তার ব্রেনকে মেসেজ দিয়েছে যে তুমি তোমার অমুক বন্ধুর সঙ্গে আলাপ করো, তাইলে তুমি এই মদের সন্ধানটা পাইতে পারো। দেখো তোমার ব্রেন এবং মনের কি পাওয়ার, যে জানতো না, তখন ওই বন্ধুকে ফোন দেয়, বন্ধু বইলা দেয় অমুক জায়গায় যাও, তখন তুমি গিয়ে এটা গিলো, কয়দিন পরে তোমার লিভার সিরোসিস হয়ে যায়। তাহলে ওই মেয়েটা কিন্তু তার দিব্যি সংসার করতেছে। এখন এই মনের ট্রিটমেন্ট দেয় কে? আমাদের এই মন বা আত্মার ট্রিটমেন্ট দেয় ধর্ম। যে যেই ধর্মই পালন করি, সকালে ঘুম থেকে উঠে যদি আমরা একটু ধর্ম চর্চা করি সারাটা দিন, অর্থাৎ ওই দিনটা 100% আমাদের মন ভালো থাকবে। অর্থাৎ সকল রোগের ক্ষেত্রে মন একটা গুরুত্বপূর্ণ উপাদান। 90, এই জন্য চিকিৎসা বিজ্ঞান বলছে 90% রোগ হয় না মন ভালো থাকলে। এন্ড দেন লাস্ট ঔষধ। তাহলে চিকিৎসা বিজ্ঞান কি বলছে? ঔষধ আপনাকে সুস্থ রাখতে মাত্র 10% ভূমিকা পালন করে, কিন্তু আমরা এখন ঔষধের উপরে নির্ভর হয়ে গিয়েছি। তাইলে আমরা ঔষধের উপরে নির্ভর হব না, আমরা খাদ্য পুষ্টি মেনে চলবো, আমরা ঠিকমতো ব্যায়াম করব, আমরা আহ তারপরে কি বললাম, আমরা একটা সুস্থ পরিবেশে বসবাস করব, আমরা আমাদের টেনশন করব না, মনকে কন্ট্রোল করব, এবং ঔষধের উপর কোনো ভূমিকা নির্ভরশীল আমরা হব না। তাইলেই আমরা ডাক্তার এবং ঔষধ ছাড়া সুস্থ থাকতে পারবো। এই ছিল আমাদের আলোচনা আজকের। যদি কারো কোনো প্রশ্ন